ম্যাডাম একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ বলুন। জি, আপনি উত্তরবঙ্গের বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। এখানকার বাসিন্দা। এই যে পরপর দুটো ধর্ষণের ঘটনা এখানে ঘটলো, আপনার মেয়েরই বয়সী হবে হয়তো তারা। কি বলবো বলুন, এগুলো অত্যন্ত বাজে জিনিস। তারপর আরেকটা খুব খারাপ লাগছে, এই যে যুবকদের জন্য 1,500 টাকা করে এই যে টাকাটা দিচ্ছে, একটা করে চাকরি দিক না, ছেলে মেয়েগুলো বাঁচবে তো তাতে একটুখানি, তাই না? এগুলো কি 1,500 টাকা করে, 2,000 টাকা এই লক্ষ্মী ভান্ডার, এগুলো কি হবে করে এত? আমার বোন নিজেই হেমন্ত ভবনে চাকরি করতেন, আমি ওনারই অফিসেরই আর কি এলো, কিন্তু খুব খারাপ লাগছে এই জিনিসগুলো, যে এগুলো কি হচ্ছে, এত ধর্ষণ মেয়েদের, এগুলো কি? তোমার তিলোত্তমার এই যেগুলো কি হলো, কোনো বিচার হলো? কিচ্ছু হলো না, কোনো কিছু গেল তার বার গেল, এটাই আর কি বলবো বলুন। মুখ্যমন্ত্রী সে 1,500 টাকা করে ভাতা দিচ্ছেন, আপনারা খুশি নন বেকারদের জন্য? আমি তো পাই না বেকার না, চাকরি দিক, চাকরি দিক, কাজ দিক, কত বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, কাজ দিক তাদের, যাই হোক কাজ দিক একটা, এতে কোথায় খুশি হলাম? এতে খুশি নই। মুখ্যমন্ত্রী বলছেন যাদের সেরকম যোগ্যতা নেই তারা তো চপ বিক্রি করেও রোজগার করতে পারে, সত্যি তো পারে। হকার তুলে দিচ্ছে, রাস্তা রাস্তায় তো তুলে দিচ্ছে দোকান বসালে, সেটাও তো উঠে যাচ্ছে, তাহলে কি করবে ওরা, তাই না? কি করবে বলুন না, কিছু করার নেই এগুলো। ভাই, আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য 21 থেকে 40 বছর বয়সী যারা বেকার যুবক আছেন তাদের জন্য, তুমি নিশ্চয়ই জানো, যুবসাথী ফর্ম ফিল আপের ব্যবস্থা করেন। তোমার 1,500 টাকা করে মাসে পাবে। চায়ের দোকানে দাঁড়িয়ে আছেন, তো চায়ের খরচাটা যাতে উঠে যায়, মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করলেন। খুশি? আমি তো চায়ের খরচার দায় ওনাকে দিইনি, আমি টিউশন পড়িয়ে চায়ের খরচা তুলে নিতে পারি। আমি বিরিয়ানি ডাল ভাতের ব্যবস্থা করতে চাই। উনি আমাকে 1,500 টাকা দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু উনি কি আমার মাসিক 20-25 হাজার টাকার ইনকামের ব্যবস্থা করেছেন? আমার যে চাকরি লাগবে সেই চাকরিটা কই? আমি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছি, আমি চাকরি খুঁজছি, চাকরি তো পাচ্ছি না। তার জন্য ওনাদের সরকারের কি ব্যবস্থা আছে আমি সেটা জানতে চাই। উনি বড় বড় কথা বলছেন, এই ওনারা বলেন যে কেন্দ্রের সরকার নাকি SIR এর লাইনে দাঁড় করিয়েছে, ডিমনিটাইজেশনের লাইনে দাঁড় করিয়েছে, ওনারাও তো লাইনে দাঁড় করাচ্ছেন, একই বিষয়। শুধু 2,000 টাকা দিয়ে আমার তো চলবে না, আমি তো আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো, ভবিষ্যতে আমার যেটা লাগবে সেই কথাটা তো আমাকে বলতে হবে। উনি চাকরি দিন, উনি যদি ঠিকমতো চাকরি দিতে পারেন আমরা চাকরির কথা বলবো। উত্তরভারতেই থাকেন? উত্তরভারতে থাকি, এখানেই বাড়ি, আচ্ছা। মুখ্যমন্ত্রী তো এতদিন ধরে মহিলাদের জন্য ভাতা দিচ্ছিলেন, এবার যুবকদের জন্য, বিশেষ করে বেকার যুবকদের জন্য 1,500 টাকা করে মাসিক ভাতা চালু করলেন। আপনি এতে খুশি? না, খুশি নয়, চাকরি দিলে খুশি। চাকরি দিলে খুশি হচ্ছে, কিন্তু ভাতা পাচ্ছেন যে 1,500 টাকা করে, কেন খুশি নয়? এটা খুশি নয়, যদি এই জন্য কলকারখানা যদি করতে, যুব সমাজ চাকরি গুলি পেতে আরো ভালো হতো। তাই এটা তো ভোট কেটে নিচ্ছে মহিলাদের। না, মহিলা না, এখানে তো যুবকদেরও দিচ্ছে। ভোট কেটে নিচ্ছে, এটা সব ভোটের মুহূর্তে আগে দিচ্ছে না, ভোটের মুহূর্তে এটা দিচ্ছে। আপনারা খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেকার ভাতা চালু করলেন? হ্যাঁ খুশি। 1,500 টাকা সবেতে খুশি, যে যা করবে সবেতে খুশি, যে যে করবে সবেতেই খুশি। আর 1,500 টাকা করে তো মাসে পাচ্ছেন, এটা তো ভালো জিনিস। আমি পাই না, আমি যাই হোক, মানে যুবকরা তো হচ্ছে যে পাবে, এতে ভালো সবাই। আমি সব পার্টি যে যাই করে যে কাজ করে সবাদের সমস্যা না, সবাদের ভালো, এবারে যা করছে। আপনি দাদা খুশি? হ্যাঁ ও খুশি। এই যে মুখ্যমন্ত্রী যে এত প্রকল্প করলেন, 1,500 টাকা করে দিচ্ছেন যুবকদের জন্য, আপনি খুশি এতে? কিছু কিছু লোক খুশি, আবার কিছু কিছু লোক খুশি না। একটু এদিকে একটু কথা বলি, এখানে আরো যারা মানুষজন আছেন তাদের সঙ্গে অনেকে চা খাচ্ছেন। এখানে জামিলকে একটু আসতে বলবো, এইদিকে অনেক ভদ্র মহিলারা আছেন। বলছি, আপনাদের সঙ্গে একটু কথা বলা যায়? একটু 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 কয়েকটা বিষয় একটু জানতে চাই আপনাদের কাছে। না, ভালো বলার দরকার নেই, আমি আপনাদের সঙ্গে যা আপনাদের কথা সেটাই জিজ্ঞেস করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকা থেকে 1,500 টাকা করলেন, খুশি? ভাতার জন্য তো কখনোই খুশি না, চাকরি পাওয়াটা আগে প্রয়োজন, কিন্তু এখন কিছু করার নেই। এখন উনি যেটা ভালো বুঝছেন উনি সেটা করছেন। না, উনি যেটা ভালো বুঝছেন তাতে আপনারা খুশি হচ্ছেন কিনা এটা জানতে চাইছি। খুশি অখুশির কিছু বলার নেই এখানে। আপনি কি ছাত্রী? আমি অ্যাসপিরেন্ট একজন। অ্যাসপিরেন্ট একজন, হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, অ্যাসপিরেশনের কি অবস্থা? চাকরি কোথায়? বিসিএস আজকে কত বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ওবিসি নিয়ে এত কিছু ঝামেলা চলছে, ফুড এসআই বন্ধ হয়ে গেছে, কোনো পরীক্ষায় তো এক্সাম ঠিকভাবে হচ্ছে না, সময়ে কোনো কিছু হচ্ছে না। বিসিএস 22-এর রেজাল্ট এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, কারা চাকরি পাবে? এই যে আমার বান্ধবী পেয়েছে চাকরি, দাও ওই সবের মধ্যেও চাকরি পেয়েছে, তাও
যারা পাওয়ার সবাই তো সেটা আমি পেয়েছি, আমার অনেকটা লং প্রসেস চলেছে। আমার 2019-এর অ্যাডভার্টাইজমেন্ট আমি জয়েন করেছি 2024-এ। 5 বছর সময় লেগে। 5 বছর আমার সময় লেগেছে। আচ্ছা দিদি, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে 1500 টাকা হয়েছে, নিশ্চয়ই খুশি এতে? খুশি না না, মানে আপনি খুশি কিনা এই প্রকল্পে সেটা আপনি বলতে পারেন, মানে না দেখুন, এটা খুশি অখুশির ব্যাপার নয়, এর থেকে যদি মানুষ কাজ করে 1500 টাকাটা রোজগার করতে পারে আরো ভালো। আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, এটা করতে আমার নিজের খুব খারাপ লাগছে। এই উত্তরপাড়া তো সাংস্কৃতিক ভাবে খুব উন্নত জায়গা, বর্ধিষ্ণু জায়গা। এখানে কিছুদিন আগে পরপর দুটি ঘটনা ঘটে যায়, একটি হচ্ছে মাখলা অঞ্চলে এবং একটি হচ্ছে বিড়লা কারখানার ওইখানে। দুটি মেয়ে, দুজনকেই খুব বাজে রকম পরিস্থিতির শিকার হতে হয়। তো উত্তরপাড়ায় যে এই পরিস্থিতি হচ্ছে, কেন হচ্ছে বলে আপনারা মনে করেন? আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করি। কি বলবো, এখানে আসলে আমাদের মানে এই কালচারটাই তো অন্যরকম ভাবে এখন হচ্ছে না, মানে সবার মধ্যে এখন সেই ব্যাপারগুলোই নেই যে বাড়িতে থাকবো বা বাইরে যাব, সবসময় নিজেদের মধ্যে একটা সেফটি ব্যাপারগুলোই তো উঠে গেছে, তাই না? আমাদের তো সেই সেফটি ব্যাপারটাই নেই এখন আর। আমারও মেয়ে আছে, কদিন পরে সেও বেরোবে বাইরে, বড় হবে, কিন্তু সেই সেফটি ব্যাপারটা যদি না থাকে তাহলে আমরা বাচ্চাগুলোকে বার করতেও তো। কেন থাকছে না? আপনারা তো বাসিন্দা, কেন থাকছে না? একটি স্কুলে পড়া বাচ্চা মেয়ে, তাকে এই পরিস্থিতির শিকার হতে হলো, কেন হলো বলে মনে করেন? এখানে ল এন্ড অর্ডার ঠিক করে মেনটেন হচ্ছে না, তাই জন্যই এরকম হচ্ছে। কোন রকম কোন পরিস্থিতিরই কোন রকম ভাবে উপযুক্ত সমাধান হচ্ছে না। ওই অঞ্চলগুলো এইভাবে ফাঁকা পড়ে আছে, কোনোভাবে কিছু দেখা হচ্ছে না। যে যেখানে যেরকম ভাবে পারছে, এই সিন্ডিকেট, এই সবকিছু চলছে। এক্ষেত্রে তো এগুলো বাড়বেই। চাকরি নেই, মানুষ করবেটা কি? এইভাবেই মানুষ চলছে। সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে, সিভিক পুলিশের পরিচয় দিয়ে একটি কিশোরী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, এবং তারপরে যে ঘটনাটা সেটা আরো উদ্বেগজনক। একজন প্রৌঢ়, 55 বছরের একজন প্রৌঢ়, তিনি একটি কিশোরী মেয়েকে, যুবতী মেয়েকে অত্যাচার করছেন প্রকাশ্যে। এরকম পরিস্থিতি তো আগে ছিল না, এরকমটা কেন হচ্ছে? দেখুন, উত্তরপাড়ায় মানে আমরা তো নিজেদেরকে, আমরা ছোটবেলায় এখানেই বড় হয়েছি, আমরা জানি যে আমরা একটা ভালো জায়গায় থাকি, আমরা একটা সেফ জায়গায় থাকি। কিন্তু বর্তমানে যেগুলো ঘটে যাচ্ছে, আমরা মিডিয়াতে দেখছি যে উত্তরপাড়ায় এত যে ঘটনাগুলো ঘটে চলেছে পর পর, মানে সেগুলো খুবই দুর্ভাগ্যজনক। সেখানে প্রশাসনকে আরো ভালো করে নজর দিতে হবে যে এই জায়গাগুলো কেন হচ্ছে, কি করে হচ্ছে। আমাদের থেকে ওনারা আরো ভালো বলতে পারবে, যাদের হাতে ল এন্ড অর্ডার আছে তারা আরো ভালো বলছে। আজকে আমাদের এই অবস্থা, প্রশাসন ঠিক না, সের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি আর কি বলবো, আর কিছু আমার বলার নেই আর। না ঠিকই তো, মানে একটা কথা, আপনাদের মহিলা হিসেবে আপনারা নিরাপত্তাহীনতায় ভোগেন। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে তো মহিলারাই বেশি করে এরকম ধর্ষিত হচ্ছে, সেখানে আর কি বলা যেতে পারে? উনিই চোখ বুজে রয়েছেন। সেখানে তো অন্যায়গুলো দেখেও সে কোনো মানে প্রতিবাদ করে না, স্টেপ নিচ্ছে না। মহিলা হিসেবে আপনারা নিরাপত্তাহীনতায় ভোগেন? হ্যাঁ, অবশ্যই ভুগি। আমরা তো এখন ভয় পাই, কোথাও গেলে আমাদেরও তাড়া থাকে যে আমাদেরকে বেরোতে হবে। একদম উত্তরপাড়া শহরের প্রাণকেন্দ্র বলা যায়, শখের বাজার, এই অঞ্চলে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে দুজন ভদ্র মহিলার সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে একটুখানি আমি বুঝে নেওয়ার চেষ্টা করবো। এখানে অনেক মানুষকেই আমি জিজ্ঞেস করতে ভালো লাগছে না, তবুও জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছে। আপনাদের থেকে ছোটই হবেন, দুজন কিশোরী এখানে ছাত্রী, তারা পরপর ধর্ষণের শিকার হয়েছেন। কিভাবে দেখছেন জিজ্ঞেস করার কোনো মানে হয় না, কারণ এটা খুব ভালোভাবে কেউ দেখতে পারে না। মানে কেন এই ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে? প্রাথমিকভাবে আমার মনে হয় মানে উত্তরপাড়া এরকম একটা অঞ্চল ছিল না, আমরাও তো ছোট থেকে বড় হয়েছি। এখন ক্লাইমেটটা একদম বদলে গেছে, মানে এখন রাত্রিবেলা ফিরতে গেলে ভয় হচ্ছে, বাবা মার চিন্তা হচ্ছে যে রাত্রিবেলা অফিস থেকে ফিরছি ঠিকঠাক ভাবে, মানে আমার বাড়ির থেকে যেখানে আমি মানে অফিসের ক্যাব থেকে নামছি সেই দূরত্বটা খুবই কম, কিন্তু তার সত্ত্বেও মানে বাড়ির লোকের চিন্তা হচ্ছে, এমনই সিচুয়েশন একটা ক্রিয়েট হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করছে যে ভিকটিম ব্লেমিং হচ্ছে, যেটা আমার মনে হয় হওয়ার কথা ছিল না। ওইটুকু বাচ্চা মেয়ে 15-16 বছর বয়সে সে কেন ওখানে গেছে সেটা নিয়ে অনেক কনভারসেশন হচ্ছে। যদি যায় ও তাহলে কি তাকে কারো রেপ করার অধিকার মানে কথা ছিল নাকি, মানে
এরকম একটা সিচুয়েশন নাকি ধরে নেওয়া হচ্ছে যে ওই মানে পরিত্যক্ত কারখানার ভিতরে কেন গেছে এবং সেখানে তো সিকিউরিটি নেই, সেফটি নেই, কিন্তু সেটা কেন নেই, সেটা কার দোষ? অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট মেশিনারির দায়িত্ব যে কোনো যদি এরকম পরিত্যক্ত জায়গা পড়ে থাকে তাহলে তো সেখানটা কি এরকম অ্যান্টি সোশ্যাল কাজকর্মের জায়গা হয়ে দাঁড়াবে? এটাই কি মানে হওয়া উচিত মেয়েটার সাথে ছিল? এরকম তো কোনো কথা নয়। আর আরেকটি মেয়ের কথা তো সেটা তো মানে খুবই আনফরচুনেট, সে একটা বাড়ির অত ছোট বাচ্চা মেয়ে, আর মানে তার পাড়ার মধ্যেই একটা এরকম সিচুয়েশন, মানে কোথায় তাহলে সেফটি আমরা খুঁজবো? আমরা তো কোথাওই সেটা পাচ্ছি না, মানে বাড়ির মধ্যে পাচ্ছি না, রাস্তায় বেরোলে পাচ্ছি না, এখন কোথায় গেলে এই সমস্যার মানে আমরা সমাধান পাবো বুঝতে পারছি না। দেখুন, এটা শুধু উত্তরপাড়ার সমস্যা নয়, এটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের সমস্যা। এখানে দাঁড়িয়ে মেয়েদের সুরক্ষা, মেয়েদের সেফটি সিকিউরিটি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার তারা ভাবছে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা মেয়ে রেপ হলে তার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলে, ফলত তাতে করে যারা রেপিস্ট তারা আরো বেশি প্রশ্রয় পায়। আজকে একটা কিছুদিন আগে ঘটনা আরজি করে আমরা দেখেছিলাম হয়েছে, তাতে করে গোটা রাজ্য উত্তাল হয়েছিল, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এই সুরাহাগুলো না হলে যেটা হয় সেটা হচ্ছে এই ঘটনাগুলো ক্রমাগত বাড়তে থাকে। উত্তরপাড়া একটা অত্যন্ত কালচারাল। সুরাহা হয়নি কেন বলছেন? সঞ্জয় রায়কে তো দুদিনের মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন এবং সিবিআইও তারপরে এতদিন তদন্ত করেও আর নতুন কোনো অভিযুক্ত বা নতুন কোনো দোষীকে অ্যারেস্ট করতে পারেনি। দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে অ্যারেস্ট যাকে করা হয়েছিল সেটা একটা আইওয়াস ছাড়া কিছুই নয়। একটা মেয়েকে যদি পা টেনে ছিঁড়ে দেওয়া হয়, সেটা আপনারও নিশ্চয়ই মনে হয় যে ওই পাতলা পিংপিঙে একটা ছেলে সে একা এটা করতে পারে না। এটা একটা গ্যাং রেপ, একা করা সম্ভব না। এটা একটা গ্যাং রেপের ঘটনা। তো সেটা নিয়ে অনেক জলঘোলা আছে, তার পেছনে সিবিআই কে একটা ওই ফোনের ইয়ারফোনের তার খুঁজতে নাকি 5 দিন লেগে গেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় ঘটছে। উত্তরপাড়ার বিষয় আসলে এটা বলতে হয়, উত্তরপাড়া একটা অত্যন্ত কালচারাল জায়গা ছিল, এখনো সেটা আছে। প্রদীপের তলায় অন্ধকারের মতোই উত্তরপাড়ায় বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন কাজকর্ম হয়ে চলেছে। এখানে ড্রাগ ডিলিং হচ্ছে, এখানে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আজকে দাঁড়িয়ে উত্তরপাড়ার মানুষের, আপনি যদি এখানকার বহু মানুষের সাথে আপনি আশা করি আরো কথা বলবেন, আপনি উত্তরপাড়ার মানুষের কাছে এটা জিজ্ঞেস করলে দেখতে পাবেন এখন এই ছোট ছোট ছেলে মেয়েরা তারা টিউশনে যাচ্ছে, আমাদের মতো মেয়েরা তারা চাকরি বাকরি করতে যাচ্ছে, তাদের একটা বেসিক চিন্তা হচ্ছে রাত্রিবেলা আমরা কি করে বাড়ি ফিরবো। এটা আজ থেকে আমি বলবো অন্তত 2-3 বছর আগেও এটা ভাবতে হয়নি। এটা ভাববার কারণ শুধুমাত্র উত্তরপাড়ায় এটা ঘটছে বলে নয়, এটা ভাববার কারণ আজকে যদি আমার সাথে কিছু হয় তাহলে সরকার দায়িত্ব নেবে না, সরকার 10 লাখ টাকা দিয়ে হাত ধুয়ে ফেলবে, এটাই কারণ মূলত। এবার উত্তরপাড়ায় যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একটা মেয়েকে এইভাবে কারখানার ভেতরে নিয়ে গিয়ে রেপ করেছে, আরেকটা মেয়ে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে রেপ করেছে, এবং কারখানাটা একটা পরিত্যক্ত এলাকা। সে সেখানে কি করছিল, সে হয়তো সেখানে নাই যেতে পারতো। এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোর বাস্তবিকতা নিয়ে আমি কথা বলবো না, হয়তো প্রশ্নগুলো উচিত, হয়তো অনুচিত, কিন্তু তোমার তো কর্মক্ষেত্রে ছিলেন। সেটাই প্রশ্ন। কেউ হয়তো উত্তরপাড়ার পরিত্যক্ত কারখানায় ঘুরছে, কিন্তু কেউ তো নিজের অফিসে রয়েছে, কেউ তো হসপিটালে রয়েছে। এবং ওই যে বাচ্চাটা, সেই বাচ্চাটার বয়স, আপনারা যদি মানে বাচ্চাটাকে জানতেন যে বাচ্চাটার বয়স সম্ভবত 9 বছর, বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে। ফলত একটা 5-এর বাচ্চা মাঠে খেলছে, পরিযায়ী শ্রমিকের বাবা এবং তার বাবা মা দুটো চোখ ধোঁয়াশা হয়ে গেছে, তারা বুঝতে পারছে না এই মেয়েটাকে তারা বড় করবে কি করে। ফলত এই বাচ্চাটার কোথায় থাকা উচিত? শিকারের বয়স 55 বছর। হ্যাঁ, তার বয়স 55-57 এরকম হবে। এই বাচ্চারা কোথায় ছিল, কোথায় ছিল না, এই প্রশ্নগুলো করে কোনো লাভ নেই। প্রশ্ন করতে হবে আসলে সরকারকে, প্রশ্ন করতে হবে নারীদের নারীদের সুরক্ষার দায়িত্ব যিনি নিয়ে, যিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, নারীদের সুরক্ষার দায়িত্ব নিয়ে যিনি কন্যাশ্রী সাইকেল দিচ্ছেন, প্রশ্নটা তাকে করতে হবে। সেই কন্যাশ্রী সাইকেল চালিয়ে যখন মেয়েটা রাস্তায় ঘুরবে তখন সে রেপ হয়ে যাবে না তো? কন্যাশ্রী সাইকেল উনি দিতেই পারেন, সাইকেলের সাথে সুরক্ষাটাও দিন, এটাই আমাদের উত্তরপাড়ার মানুষেরও দাবি। এখন আমরা ভদ্রকালী কলোনিতে চলে এসেছি ঘুরতে ঘুরতে, উত্তরপাড়ার গলিতে গলিতে ঘুরতে ঘুরতে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এখন উত্তরপাড়ার ভদ্রকালী কলোনিতে। এখানে দিদিরা আছেন। দিদি, একটু এই প্রশ্ন করতে আমার অস্বস্তি হচ্ছে। কিছুদিন আগেই তো এখানে পরপর 2টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একটি ধর্ষণের শিকার একটি বাচ্চা মেয়ে, ক্লাস 8-এর মেয়ে, এবং আরেকটি বড় একটি মেয়ে, আরেকটি যে ঘটনা ঘটে।
কেন হচ্ছে এরকম ঘটনা, কি কেন, কি মনে করছে? কি বলবো আর জায়গা কি কেন হচ্ছে এরকম? মনের একটা অনেক রকম, কিন্তু বলে বোঝাতে পারবো না। না না, বলে বোঝাতে পারবেন না মানে যা মনে হয় তাই বলুন, মানে এ তো কথা বলতে অসুবিধা। গলায় অসুবিধে। কি কেন এরকম হচ্ছে, কি বলবো আর? কেন এরকম ঘটনা ঘটছে? কিছু বলার নেই, কি বলবো, কিছু বলা, চারদিকে তো এরকম ঘটনাই ঘটে যাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই এখানে। মহিলা হিসেবে নিজেরা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ নিশ্চয়ই, রাস্তাঘাটে বেরোতে তো ভয় করছে, রাস্তায় একা বেরোতে ভয় লাগছে, দিনের বেলায় এরকম হচ্ছে তো। আর এগুলো তো মানে কি বলবো, আর কিছু বলার নেই এগুলো। সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে, সিভিক পুলিশের পরিচয় দিয়ে, মানে পুলিশেরই তো আমাদের রক্ষা করার কথা, তো যখন সিভিক পুলিশের পরিচয় দিয়ে এই ঘটনা ঘটে তখন কি মনে হয়? খুবই খারাপ লাগে, এটা আমাদের নিজেদেরই লজ্জা লাগে। যারা আমাদের মানে দায়িত্ব নেওয়ার কথা তারাই যদি এরকম করে তখন আমাদের নিজেদেরই লজ্জা লাগে। লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ তো বাড়লো, লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 টাকা হলো, খুশি আপনারা? না এটা কি দিচ্ছে যখন তখন তো খুশি, বলবো না কি, সবাই পেলে আমরাও পাচ্ছি খুশি, কিন্তু এটা আমরা চাই না। আমরা যাতে আমাদের ঘরে শিক্ষিত ছেলেরা যাতে চাকরি পায়, আমরা এটাই চাই। আমাদের ঘরে শিক্ষিত ছেলেরা বেকার বসে আছে, আমরা চাই যে আমাদের ঘরে একজন করে শিক্ষিত ছেলের যাতে একটা করে চাকরি পায়। বেকারদের জন্য তো ভাতা 1500 টাকা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে। কি হবে আজকে ওই ভাতা নিয়ে, কি হবে 1500 টাকায়, কি হবে আজকে, জিনিসপত্র কোথায়, আগুন, কি হবে ওই ভাতা নিয়ে? আজকে 1500 টাকা দিয়ে কি হবে, আজকে কি করবে এই ছেলেরা? যুব সমাজ আবার মদ গাঁজা খাবে, আর কি হবে? 1500 টাকা বেকারদের জন্য এবং 1500 টাকা আপনার যারা আপনারা আছেন মহিলাদের, তো পরিমাণটা তো খুব কম নয়। কি ওই 1500 টাকা এখন কি যা বাজারের দাম, আগুন মূল্য, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই আগুন মূল্য বৃদ্ধির এসে কিচ্ছু হবে না 1500 টাকা ভাতায়। এখানে ঘুরতে ঘুরতে উত্তরপাড়া শখের বাজারে চলে এসেছি, এই দাদাদের সঙ্গে দেখা হলো, চা খাওয়া হচ্ছিল। আজকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর প্রকল্পের ফর্ম দেওয়া এবং জমা নেওয়া শুরু করলেন, এবং এখানে আবার দেখতে পাচ্ছি মীনাক্ষী মুখার্জির প্রচার চলছে। আমি জানি না তিনি এখানে দাঁড়াবেন কিনা, সেটা সময় বলবে, কিন্তু আপনারা যে মুখ্যমন্ত্রী যে কল্পতরু অবদানে ধরা দিলেন, আপনাদের জন্য এত প্রকল্প, কিভাবে দেখছেন? কল্পতরু মানে কি? কল্পতরুর কথা বলছে? বেকার ভাতা দিয়ে কল্প? অবশ্যই 1500 টাকা করে আপনারা পাবেন। যেখানে চাকরি নেই, যেখানে এই প্রবলেম চলছে, চুরির জগতে বাস করছে, যেখানে বেকারত্ব বাড়ছে, যেখানে প্রাইভেট স্কুলে রাজত্ব বাড়ছে, যেখানে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সব জায়গায় চুরিয়াতি। আর কোন জায়গায় কি বাদ রয়েছে? চাকরি বলতে গেলে কিছু নেই, সব জায়গায় একই প্রবলেম চালিয়ে যাচ্ছে। সেই সরকারকে রেখে আমাদের লাভটা কি? যে সরকার শুধু ভাতার উপরে চলে, যে সরকার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে দিতে পারে না, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় তাদের জোর চুরির দিকে চলছে, সেই জায়গায় কি মনে হয় এই সরকারকে রাখা ঠিক? আমার তো মনে হয় না সেই সরকারে। এখন বাকি আপনি সাধারণ জনতার কাছ থেকে আরো জেনে নিন, তাহলে তারাও বলতে পারবে একই কথা। 1500 টাকা করে পাচ্ছেন ভাই, মানে এই যে চা বা ইত্যাদির খরচগুলো তো উঠে আসে। আমার মনে হয় আজকে যে টাটা কোম্পানিকে 2008 সালে তাড়িয়েছে, তার সাথে বিজেপিও ছিল, বিজেপি মদতে এটা হয়েছে। আমরা দেখেছি দিল্লি থেকে ফ্লাইটে করে, হ্যাঁ, তখন যে মানে ওদের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিল, তার কি বিবৃতি আমরা সবাই সেটা লক্ষ্য করেছি, লক্ষ্য করেছি। আজকে টাটাকে তাড়িয়েছেন, তার একখানা বড় ব্যর্থতা সেটা তো আছেই। আজকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একদম যুবসাথী নিয়ে। অবশ্যই আজকে যখন কোনো শিল্প আনতে পারছে না, কোটি কোটি টাকা খরচা করে এইখানে শিল্প হাব, এখানে শিল্প মেলা, নানান কিছু করার পর একটা শিল্প আনতে পারছে না, তখন বেকার ছেলেদের হাতে 1500 টাকা বেকার ভাতা তুলে দেওয়া ছাড়া আর কিছু থাকে না। আমার মনে হয় খুশি তো 1500 টাকা পাচ্ছেন। আমার মতে যদি শিল্পটা আনতো, বেকার ছেলেদের মুখে আজকে একটা রোজগারের ব্যবস্থা করে দিত, তাহলে এই বেকার ভাতা বা আজকে লক্ষ্মী ভান্ডার দিতে হতো না।
আজকে চাকরির জায়গাটা আজকে শেষ। এই দিদির সঙ্গে একটু কথা বলি। দিদি যদি একটু কথা বল, আপনি কি উত্তরপাড়াতেই থাকেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের জন্য 500 টাকা করে বাড়িয়েছেন, কিভাবে দেখছেন? খুশি? না, একদমই নয়। আমাদের জীবনটা শেষ করে দিয়েছে, আমাদের বছরগুলো শেষ হয়ে গেছে। আমরা পড়াশোনা করেছি, এসএসসি তে পড়াশোনা করবো বলে। এসএসসি দিয়েছিলেন? এসএসসি দিয়েছিলাম, তারপর বন্ধ হয়ে গেল 2011। সেই থেকে চললো, কোর্ট কাছারি করেই তো শেষ হয়ে গেল, আর পয়সা নিয়ে শেষ হলো। আমাদের কাছে অত পয়সাও ছিল না, আর যেটা ছিল সেটার ভিত্তিতে হলো না। তাহলে এখন যে 1500 টাকা দিচ্ছে, সেটা কত টাকার ভিত্তিতে দিচ্ছে? 40,000, 50,000, 60,000? কোন পে কমিশনের ভিত্তিতে 1500 টাকা দিচ্ছে? আমাদের জীবন শেষ হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়বার মতো ক্ষমতা নেই, কিন্তু পড়াতে হচ্ছে, কারণ সরকারি শিক্ষা ব্যবস্থা নেই। সরকারি শিক্ষা ব্যবস্থায় একটা টিচার 6টা সাবজেক্ট পড়াচ্ছে, কি করে পড়ানো হবে তাদেরকে? দিদি, আপনিও কি উত্তরপাড়ায় থাকেন? অবশ্যই। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই। আজকে থেকে তো লক্ষ্মীর ভান্ডার তো 1,500 টাকা থেকে 1,500 টাকা করলেন, 500 টাকা বাড়লো। আজকে থেকে যুব সাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কল্পতরুর অবতারে দেখা দিলেন। এইভাবে আপনাদের মহিলাদের জন্য তো ছিল, এবার বাড়ির যারা বেকার ছেলেপুলে তাদের জন্য মুখ্যমন্ত্রীর এই প্রকল্প কিভাবে দেখছেন? কিভাবে আর দেখবো, এটা মানে সাধারণ মানুষের মনে এফেক্ট ফেলছে, কারণ এটা হচ্ছে মানুষকে হাত করার একটা কৌশল, আর কিছুই না। সাধারণ মানুষের ভেতরে কিভাবে ঢুকতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন, সেটা কৌশল ছাড়া আর কিচ্ছু না। কিন্তু আপনি কি গৃহবধূ? একদমই। আপনি 1,500 টাকা করে পাচ্ছেন, খুশি নন? না। অমিত রায় আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ, এখানে অমিতবাবুর সঙ্গে দেখা হলো। অমিতবাবু, আপনি এখন উত্তরপাড়ার বাসিন্দা, এই অঞ্চলের সমস্যা আপনি কি বুঝছেন? নির্বাচন আসছে তো, এই সময় তো মানুষ সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে সরকারের কাছে এবং বিরোধীদের কাছেও নিজেদের সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করে। সমস্যা যেটা আছে সেটা তো শুধু উত্তরপাড়ার নয়, সারা পশ্চিমবাংলারই সমস্যা। এই সময় আমরা দেখেছি নারী ধর্ষণ থেকে শুরু করে সমস্ত দিকে অরাজকতা বেড়েছে, এবং সব থেকে বড় যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের মূল্যবোধ, বাঙালির যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে শেষ করে দেওয়া হয়েছে। এখানকার শিক্ষা ক্ষেত্র আমরা যদি ধরি, স্বাস্থ্য ক্ষেত্র ধরি, প্রত্যেকটি অংশ শেষ করে দেওয়া হয়েছে। গত 15 বছর ধরে আমরা যেটা দেখছি, পশ্চিমবাংলার সব দিক থেকে অবনমন ঘটেছে। এই হুগলি জেলা সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পরে কথা ছিল যে শিল্প নাকি হবে, আজ পর্যন্ত আমরা দেখলাম না যে পশ্চিমবাংলার শিল্প কিছু হতে। একই সঙ্গে তো উত্তরপাড়া, হুগলি অঞ্চল সবটাই জড়িত, কিছুই হয়নি, কোনো কাজ হয়নি। শিক্ষিত যুবকদের চাকরি নেই, যুবক যুবতীদের চাকরি নেই, সমস্ত বিষয়টাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং তার উপর তো দুর্নীতি বিষয়টা তো আছেই, দুর্নীতি তো জলের মতন মানে সবার সামনে উন্মোচিত হয়েছে। এটাই দুঃখের যে বাঙালির মূল্যবোধ একদম শেষ হয়ে গেছে, মানুষের শির দ্বারা বেঁকে গেছে। সেই জায়গাটাকে পুনরুদ্ধার করতেই হবে।